শিক্ষা ব্যবস্থা, এডুকেশন সিস্টেম। আজকে আমরা শিক্ষা ব্যবস্থায় বিভিন্ন উপকরণ যেরকম শিক্ষক, পাঠ্যপুস্তক, কারিকুলাম, সার্টিফিকেট, ডিগ্রি, এই সবগুলো জিনিস একটা একটা করে খুঁটিয়ে খুঁটিয়ে বোঝার চেষ্টা করব যে এইগুলো এখন কোন অবস্থায় আছে, কেন এই অবস্থায় আছে এবং আসলে কি আমরা এগুলো নিয়ে সঠিক ধারণা রাখি কি না। তো প্রথমেই সবথেকে ইজি জিনিস একটা প্রশ্ন যেটা আমরা অনেকে হয়তো ভাবি যে শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্যটা কী, শিক্ষার উদ্দেশ্য কী। এখন এটা বিভিন্ন উত্তর আসবে। আপনি মনে করেন বললেন যে শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্য হলো আলোকিত মানুষ তৈরি করা, শিক্ষিত বিবেক জাগ্রত আছে এমন মানুষ তৈরি করা। ওরে বাপ্পা! তো কয়জন ভাই দেখলেন যে তারা ডিগ্রিটা পেয়ে, সার্টিফিকেট পেয়ে দারুণ মানুষ হয়ে গেছে? সে আগের দিনও হয়তো বা সিগারেট খাচ্ছিল, আজকে সে গ্র্যাজুয়েট হলো, ও কি সিগারেট খাওয়া ছেড়ে দিবে? ও গতকাল মানুষকে নিয়ে বিভিন্ন খারাপ কথা বলছিল, গিবত করছিল, চুরি করছিল, ও আজকে সার্টিফিকেট পেয়ে গেল, চুরি করে সার্টিফিকেটটা নিয়েছে, ওকে আজকে ঠিক হয়ে গেল? নিশ্চয়ই না। আমরা কেন জানি শিক্ষা ব্যবস্থার সাথে এই মোরাল ইস্যুগুলো একটু পেঁচিয়ে ফেলি যে আরে হ্যাঁ, সার্টিফিকেট থাকলেই হয়তো বা সে ভালো মানুষ হয়ে গেল কিংবা শিক্ষিত হয়ে গেল। এবং এই কনসেপ্টটা আমরা সবাই বুঝি যে সার্টিফিকেট থাকলে আসলে মানুষ ভালো হয় না। তাহলে সার্টিফিকেট আসলে দরকারটা কী? কারণ আপনি যে এই 10, 12, 14, 16 বছর যে পড়াশোনা করছেন, দিন শেষে কিন্তু আপনি সার্টিফিকেটটাই কিন্তু নিতে যাচ্ছেন। আপনি ইদানিং দেখবেন অনেকে এই ফায়দাটা করে, সেটা হচ্ছে তারা বিভিন্ন কোর্স সম্পূর্ণ ফ্রি দিয়ে দেয়, খালি সার্টিফিকেটটার জন্য আপনাকে টাকাটা দিতে হবে। কারণ তারা জানে যে আপনি শিখেন আর না শিখেন এটাতে আসলে কিছু যায় আসে না, আপনার দিন শেষে ওই সার্টিফিকেটটা লাগবে, যেই সার্টিফিকেটটা ব্যবহার করে আপনি বিভিন্ন চাকরি পাবেন। তো আমরা জানি যে সার্টিফিকেটের আসলে শিক্ষিত হওয়ার সাথে কোনো সম্পর্ক নাই, ইটস জাস্ট একটা টুল, এটা একটা লাইসেন্স আপনার চাকরি পাওয়ার জন্য। তো আমরা যে বিভিন্ন ধারণা পোষণ করি যে হ্যাঁ, সে স্কুলে গেছে, কলেজে গেছে, উচ্চশিক্ষিত মানুষ, উচ্চশিক্ষিত হয়ে সে কেন খারাপ কাজটা করলো? আরে ভাই, শিক্ষার সাথে তোমার মোরালের কী বা সম্পর্ক এই অবস্থায়? কারণ আমরা যে সাবজেক্টগুলো পড়ছি ওখানে কয় জায়গায় শেখানো হয় এথিক্স অ্যান্ড মূল্যবোধ। আমার ক্লাসে একদিন ল স্যার এসে বলেছিলেন যে তোরা কি জানিস তোদের কেন এথিক্স পড়ানো হয় এই বিবিএ কোর্সে? কারণ বিজনেসের সাথে এথিক্সের কোনো সম্পর্ক নাই, তাই তোদেরকে এক্সট্রা একটা সাবজেক্ট এথিক্স শেখানো হয় যেন তোরা উল্টাপাল্টা কাজ না করিস। আমার জিনিসটা বেশ স্ট্রেট ফরওয়ার্ড মনে হয়েছে এবং সৎ মনে হয়েছে। অধিকাংশ সময় আমরা বিভিন্ন ক্লিশে কিছু ভদ্রলোকই কথা বলি যে না, এগুলো শিখতে হবে, ভালো মানুষ হতে হবে, কিন্তু আসলে রিয়ালিটি যে এটাই যে আসলে বিজনেসে আমরা যত কিছুই শিখাচ্ছি না কেন সবগুলো একজনকে টপকিয়ে আরেকজনের টাকা উপার্জনের পথ। ওখানে আসলে এথিক্স না মেনশন করে দিলে জিনিসটা অ্যাকচুয়ালি কামড়াকামড়ি পর্যায়ে চলে যেতে পারে। তা আমার ওই টিচারটা আনসার বেশ ভালো লেগেছিল যে ভাই আসলেই তো এত কিছু যে শিখছি, সে দিন শেষে এটার মধ্যে যে মানবতাবোধ বলে একটা কিছু আছে ওটাই আমাদেরকে কখনো শেখানো হয়নি। তাই সব কথা মেইন কথা হচ্ছে যে আমরা অনেক সময় ভাবি যে উচ্চশিক্ষিত হয়ে সে কেন এই কাজটা করলো। আরে ভাই, তুমি যতই ক্লাস করো না কেন, তুমি যতই সার্টিফিকেট নাও না কেন, ওইটাকে তোমাকে সঠিক মানুষ হিসেবে গড়ে তুলবে না। আমার ব্যক্তিগতভাবে মনে হয় শ্রেণীকক্ষের বাইরে যে ঘটনাগুলো ঘটে, মানুষ ভিতর থেকে যেগুলো অনুভব করে, সেগুলোই আসলে আমাদেরকে একটা ভালো মানুষ হিসেবে তৈরি করতে সাহায্য করে। এখন সার্টিফিকেটের কথা যদি বলতেই যাই, আমাদের অফকোর্স সার্টিফিকেট অনেকেরই দরকার, অনেকের টার্গেটই হচ্ছে সার্টিফিকেটটা, কারণ এটা চাকরি পাওয়ার জন্য আপনাকে দরকার। এমনকি বিভিন্ন সময় ছোটোখাটো স্কিল যেরকম সে ডিজাইন করতে পারে, এডিট করতে পারে, এগুলোর জন্য তার সার্টিফিকেট দরকার, কারণ সার্টিফিকেট না দেখালে তাকে চাকরিটা দেয়া হচ্ছে না। এখন এই যে সার্টিফিকেট দেওয়া, এই সার্টিফিকেটটা আসলে কী জন্য দরকার আমরা যদি অ্যাকচুয়ালি অবজার্ভ করি। মনে করেন একটা লোকের, মনে করেন একটা ডাক্তারের চেম্বারে গেলেন, তার বিভিন্ন সার্টিফিকেট, বিভিন্ন ডিগ্রি, এফসিপিএস, ডিপিএস সব কিছু লাগানো আছে। এখন আপনি কি ডাক্তারি পড়াশোনাটা করেছেন? না, আপনি করেননি। বাট আপনি যখন এই ডিগ্রিটা দেখেন ডাক্তারের নামের সামনে, আপনি ডাক্তারটাকে বিশ্বাস করেন, যদিও আসলে ডিগ্রিটার জন্য যে পড়াশোনা করেছেন ডাক্তারটা সে সম্পর্কে আপনার কোনো ধারণা নেই, তবু ডিগ্রিটা দেখলে আপনি হয়তো বা ডাক্তারটাকে বিশ্বাস করেন। তো সার্টিফিকেটের জিনিসটা হচ্ছে সবার অন্য মানুষকে জাজ করা যথেষ্ট জ্ঞানের গভীরতা নাই, তাই কিছু কিছু ইনস্টিটিউশন অর্থাৎ স্কুল, কলেজ, ইউনিভার্সিটি তারা বিভিন্ন মানুষকে ডিগ্রি দেয় এবং বলে যে এই দেখো, এদের কাছে আমাদের পাতা আছে এবং তুমি বিশ্বাস করতে পারো যে এই বিষয়ে সে জানে, যদিও তুমি জানো না যে ও এই বিষয়ে কী জানে। তো সার্টিফিকেটটা আসলে আমাদের যে মনের ডাউট সেটাকে আসলে হেল্প করে। সেম থিং আপনি যখন চাকরিতে অ্যাপ্লাই করছেন, যে আপনাকে হায়ার করছে সে তো আপনার উপর বিশ্বাস করতে পারছে না যে এই লোক কি জয়েন করলে কি কোম্পানির লাল বাতি জ্বালাবে নাকি অন্য বাতি জ্বালাবে, তো সে আপনার উপর বিশ্বাস করতে পারছে না। তাই আপনি নিয়ে এসেছেন কোনো একটা ইনস্টিটিউশনের দেওয়া কাগজ
যেই কাগজটা দেখে সে একটু আস্থা পাবে যে না আচ্ছা ঠিক আছে এই মানুষটাকে হায়ার করলে আমার একটু হলেও লাভ হতে পারে। এবং এই কাগজটা ভ্যালু ও ডিপেন্ড করে অনেক কিছুর উপর। বিভিন্ন ইনস্টিটিউশন তো এই কাগজটা দিচ্ছে, তাই না? বিভিন্ন ইউনিভার্সিটি এই কাগজটা দিচ্ছে, কাগজটা বলতে সার্টিফিকেট দিচ্ছে। এখন যেই ইউনিভার্সিটি নিজেদের সার্টিফিকেটটাকে ভালোভাবে ব্র্যান্ডিং করতে পারবে সেই সার্টিফিকেটের দাম তত বেশি। এই জন্য আমরা বলি যে অমুক ইউনিভার্সিটি থেকে পাশ করলে খুব চাকরি আছে, কারণ ওই ইউনিভার্সিটি তাদের নিজস্ব কাগজ অর্থাৎ নিজস্ব সার্টিফিকেটটা বেশ ভালো ব্র্যান্ড করেছে। এভাবেই কখনো চিন্তা করে দেখেছেন? আমরা ভাবি যে বিভিন্ন পণ্যের ব্র্যান্ডিং হয়, আচ্ছা হ্যাঁ সাবানের ব্র্যান্ডিং হয়, কলমের ব্র্যান্ডিং হয় এটসেট্রা, বাট এটা সার্টিফিকেটেরও যে ব্র্যান্ডিং হয় এবং ব্র্যান্ডিংটা দেওয়ার কারণেই যে বিভিন্ন মানুষের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চায়, এভাবে কি আমরা ভেবে দেখেছি? পারলে একটু ভেবে দেখেন। এবং এখানে একটা কথা আছে যে আপনি কোনো একটা মানুষের যখন সার্টিফিকেট দেখছেন সে ওই বিষয়ে শিক্ষিত, মনে হয় কোনো একজনে একটা বিষয়ে পিএইচডি আছে, পোস্ট ডক আছে, সব কিছু আছে, সে ওই পার্টিকুলার বিষয়ে বিশেষজ্ঞ, কিন্তু সমগ্র জীবন নিয়ে কি সে বিশেষজ্ঞ? হয়তো বা সে মাইক্রোবায়োলজির একদম ডিপেস্ট নলেজ সে জানে, বাট লাইফে অন্যান্য অ্যাসপেক্ট, রিলেশনশিপ, কীভাবে কথা বলতে হয়, কমিউনিকেশন, এগুলো কি আমরা জানি? কোনো একজন একটা বিষয়ে মারাত্মক এক্সপার্ট, বাট তার মানে এই না যে তিনি বাকি সব বিষয়ে এক্সপার্ট। এবং এটাই হচ্ছে উচ্চশিক্ষিত হয়ে কেন খারাপ কাজ করলেন এটার এগেনস্ট একটা আর্গুমেন্ট। অর্থাৎ আপনি কোনো একটা পার্টিকুলার বিষয়ে উচ্চশিক্ষিত কিন্তু পুরো জীবন নিয়ে আপনি শিক্ষিত হয়তো বা হননি। কোনো একটা পার্টিকুলার বিষয়ে উচ্চশিক্ষিত হওয়ার সাথে সামগ্রিক জীবনে ভালো মানুষ হওয়ার তেমন কোনো আসলে সম্পর্ক নেই। এখন শিক্ষা নিয়ে তো বহুত বললাম, সার্টিফিকেট নিয়ে তো বহুত বললাম, এখন আসি যারা জিনিসগুলো শিখায় টিচারদের প্রতি। আমাদের প্রথম থেকে একটা ধারণা দেওয়া আছে যে টিচারদেরকে রেসপেক্ট করতে হবে, সম্মান দিতে হবে। হ্যাঁ, আমি এর সাথে একমত, কিন্তু মনে করেন আমি এমন একজন মানুষ যে আসলে শিক্ষার সাথে কোনো একটা সম্পৃক্ততা নেই, আমার শিক্ষা দেওয়ার কোনো একটা ইচ্ছা নেই, কিন্তু মনে করেন আমি চাই যে আমি যদি শিক্ষক হই তাহলে ওই রেসপেক্ট পাবো, আমি নিজেকে খুব একটা প্রমাণ করতে হবে না, আমি খালি পরীক্ষার পাশ করে কোনো মতে যদি টিচারটা হয়ে যাই মানুষ আমাকে অটোমেটিক সম্মান দিবে, যেই সম্মানের যোগ্য আমি না। কারণ মানুষের মাথায় একটা ধারণা যে শিক্ষক মানেই ভালো মানুষ, কিন্তু আসলে কি তাই? একজন খারাপ মানুষও তো বেশ ভালো পড়াশোনা করে একটা শিক্ষক হয়ে যেতে পারেন, এবং তাকে যদি আপনি শিক্ষক মানুষ তাকে সম্মান দিতে হবে এই মাইন্ডসেট দিয়ে যদি সম্মান করে যায় তাহলে কিন্তু তারা অনেক সময় পাওয়ারটা মিসইউজ করবে। আমি আমার নিজস্ব লাইফে বহুতবার দেখেছি যে টিচাররা জাস্ট বিকজ তারা টিচার, জাস্ট বিকজ তারা আমার ক্লাসে ক্লাস নিচ্ছেন এবং আমি তাদের স্টুডেন্ট, তাই তারা তাদের পাওয়ারটাকে, তাদের অথরিটিকে বিভিন্নভাবে মিসইউজ করেছেন। একটা সাধারণ এক্সাম্পল দিই, হয়তো বা আপনি এটা এগেনস্টেও থাকবেন, বাট এক্সাম্পলটা হচ্ছে মনে করেন কোনো একজন টিচার হিসাব বিজ্ঞান পড়াতে এসছেন, তার হিসাব বিজ্ঞানের সাথে আপনার চুল ধরার কী সম্পর্ক? আপনার চুল বড় হইলো না ছোট হইলো এটার সাথে উনার কী বা সম্পর্ক? উনি কি ওই জিনিসটা শেখাতে এসেছেন? আপনি বলবেন না ভাই আমরা তো ডিসিপ্লিন শেখাচ্ছি, চুল কেন বড় থাকবে? ভাই আপনি বিভিন্ন ইউনিভার্সিটির বাইরে দেখেন, এমআইটি টিচার দেখেন, তারা মাথায় ডেডলক নিয়ে আসছে। একজন মানুষ প্রফেসর, তিনি ডেডলক নিয়ে ক্লাস করতে আসেন, গেঞ্জি পরে আসলেন, কারণ তার বাহ্যিকভাবে ভাই আপনি কী করছেন না করছেন ওটার উপর খুব একটা ফ্যাক্টর দিচ্ছে না। কারণ অফকোর্স একজন মানুষ বাহ্যিকভাবে কীরকম ড্রেস আপ করলো, তিনি দেখতে কেমন, এটার সাথে তার জ্ঞানের তো কোনো সম্পর্ক নাই, তাই না? আপনি যে কোনো মানুষকে ভালো কাপড় পরে তাকে দেখতে সুন্দর বানাতে পারেন, এটার সাথে মানুষটা তো বলতে যায় না। একজন চোর বাটপাটকে আপনি একদম সেই স্টাইল করে সাজালেন, তার মানে এই না যে ও একদম সাধু হয়ে গেল। তাই বিভিন্ন সময় তাদের ব্যক্তিগত কিছু ধারণা ছিল, না চুল কেন বড় রাখবে, বড় চুল রাখে খালি খারাপ ছেলেরা, চুল বাড়ি ছাট মারো। আরে ভাই তুমি তোমার পার্সোনাল অপিনিয়ন কেন আমার লাইফে তুমি ইম্পোজ করছো? তুমি নিজের কিছু ব্যক্তিগত গোয়ার ধারণা আছে, ওগুলো তুমি নিজের মধ্যে পোষণ করছিলে এতদিন, এখন যেহেতু তুমি টিচার তুমি তোমার অথরিটি খাটিয়ে আমাদের উপর প্রয়োগ করার চেষ্টা করছো। জিনিসটা একটু রুড়ো শোনাচ্ছে। আমি তো সব টিচারের এগেনস্টে না, আমি ওইসব মানুষের এগেনস্টে যারা টিচার ট্যাগটার আকারে তোকমাটার আড়ালে বিভিন্ন মানুষের উপর নিজের মতবোধ চাপিয়ে দেয়। কিংবা আমি যদি আরেকটা ঘটনার কথা বলি, একদিন আমার ক্লাস শেষ হয়ে গেল এবং আমি ক্লাসে পিছেই বসে পড়ছিলাম। তো ওই ক্লাসে আরেকজন আসলেন টিচার, এবং তিনি তার কোচিংয়ের ক্লাস করাবেন। তো তিনি সব স্টুডেন্টকে পড়াচ্ছেন, আমি একদম পিছে, ওই সামনে বসি না, আমি তো পিছনে বসে পড়ছি। তিনি সাডেনলি আমাকে বললেন, এই ছেলে তুমি কী করছো? স্যার আমি পড়ছি জাস্ট নিজের মতো। তো উনি জাস্ট উনার প্রচুর ইগোতে লাগলো যে উনি কেন পড়াচ্ছেন এবং আমি তার কথা শুনছি না, আমি কেন অন্য পড়া পড়ছি। উনি আমার অগ্নিশর্মা হয়ে গেলেন যে এইখানে কি পড়ার জায়গা নাকি, তুমি অন্য জায়গায় যেয়ে পড়ো।
আমি ওই দিন জাস্ট চুপচাপ লজ্জিত হয়ে বের হয়ে গিয়েছিলাম, কারণ তখন আমি জিনিসপত্রটা বুঝতাম না। বাট এখন যখন আমি পিছন ফিরে তাকাই, আমি খেয়াল করি যে ওই লোকটা আমার ক্লাসরুমে তার নিজস্ব কোচিংয়ে ক্লাস করাতে এসেছিল এবং আমার উপর সে রেগে গেছে কারণ আমি আমার ক্লাসরুমে আমার নিজস্ব পড়াশোনা করছিলাম। আমি যদি এখন যা জানি সেটা জানা থাকা অবস্থায় যদি আমি ওই ক্লাসরুমে ফেরত যেতাম, আমি সবার সামনে হয়তো বা তার সাথে বাগবিতণ্ডায় যেতাম, কিন্তু ওই বয়সে তো ওই পাওয়ারটা থাকে না। এবং এটাই হচ্ছে আমার সবথেকে বড় আফসোস বলতে গেলে, কারণ যেই মানুষগুলো, যেই বাচ্চাগুলো তাদের অল্প বয়সে পড়াশোনা করছে, অনেক সময় তাদের সামনে এমন মানুষ হাজির হয় যারা তাদের সম্পূর্ণ ভুল শিক্ষা দিচ্ছে, কিংবা তারা তাদের অথরিটির অপব্যবহার করছে, এবং সেই বাচ্চাগুলোর বলার কিংবা বোঝার কোনো ক্ষমতাই নেই। তারা ওটাকেই স্বাভাবিক মেনে চলে এবং ওটা দেখেই বড় হয়, এবং একসময় তারা নিজেরাও ওই একই পথে হাঁটে। আমি আবার বলি, আমি কিন্তু শিক্ষকদের বিরুদ্ধে না, আমি খালি সেই মানুষগুলোর বিরুদ্ধে যারা তাদের এই ট্যাগটাকে অপব্যবহার করেন। এখন আপনি মনে করেন শিক্ষকতা করতে চাচ্ছেন, আপনি চান যে আরও বেশি মানুষকে শেখান, তো ভাই আপনি একটু অনলাইনে কন্টেন্টগুলো দেন। দেখেন একটা জিনিস, যে কোনো একটা জিনিস আপনি মনে করেন বিক্রি করছেন, টাকার বিনিময়ে জিনিসপত্র নেওয়া আমরা ইতিমধ্যে ব্যবসায়ী খুব একটা ভালোভাবে দেখি না, কিন্তু শিক্ষক তিনিও তো টাকার বিনিময়ে আপনাকে শেখাচ্ছেন, তাই নয় কি? কিন্তু তাদেরকে আমরা অনেক মহৎভাবে দেখি যে শিক্ষক, তিনি শিক্ষাদান করছেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি যদি শিক্ষাদান করেন তাহলে আপনি অনলাইনে একটু ভিডিও বানান, ফ্রিতে একটু কন্টেন্ট দেন যেন মানুষ পড়তে পারে। কিন্তু না, সবাই তো তা করবে না, কারণ তাদেরকেও জীবিকা নির্বাহ করতে হবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি সম্মান দিতে কোনো পিছপা হব না, শিক্ষকদের আসলে সম্মান দরকার, শেখানো অনেক কঠিন একটা কাজ, কিন্তু নিজেকে বেশি মহৎ ভাবার কারণ নেই, কারণ আপনি শিক্ষাটা দিয়েও নিজের জীবিকা অর্জন করছেন। এবং অন্যের কাজকে যেন আমরা ছোটো হিসেবে না দেখি, সবাই যেই কষ্ট করে টাকাটা উপার্জন করছে সেটার জন্য আমরা যথেষ্ট শ্রদ্ধা দিই। শিক্ষকও কষ্ট করে শেখাচ্ছেন, একজন ব্যবসায়ীও কষ্ট করে টাকা উপার্জন করছেন, কিন্তু কেন জানি আমরা ব্যবসায়ীদেরকে খারাপ ভাবি আর শিক্ষকদেরকে অনেক অনেক বেশি মহৎ ভাবি। শিক্ষকদের অফকোর্স তারা যে কাজটা করছেন সেটা অনেক মহৎ কাজ, একটু বেশি শ্রদ্ধার যোগ্য, কারণ এটা পুরো একটা হিউম্যানিটিকে, এটা মানব সভ্যতাকে এগিয়ে নিয়ে যায়। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদের এই যে হিপোক্রেসি, যে একটা অনেস্ট ওয়ার্ককে আমরা শ্রদ্ধা করি, আরেকটা অনেস্ট ওয়ার্ককে আমরা শ্রদ্ধা করি না, শিক্ষকদেরকে আমরা শ্রদ্ধা করি কিন্তু অন্য হালাল উপায়ে যখন মানুষ উপার্জন করে এটাকে শ্রদ্ধা করি না, এটা একটা হিপোক্রেসি আমাদের মধ্যে মনে হয়। এখন বাকিটা হচ্ছে, আপনি যদি শিক্ষা দিয়ে উপার্জন করেন এতে কোনো সমস্যা নেই, কিন্তু আমি অ্যাজ এ টিচার, অ্যাজ অ্যান এডুকেটার, আমি একটা জিনিস ভাবতাম যে আমি আজকে কোনো একটা কোচিংয়ে পড়াচ্ছি, একটা ক্লাসে পড়াচ্ছি, আমি কালকে আবার সেম জিনিসই পড়াচ্ছি আরেকটা ব্যাচকে, তারপরের দিন আবার সেম ব্যাচকে, পরের বছর আমি একই জিনিস আবার বলছি আবার নতুন নতুন মানুষকে। কেন ভাই? আমি একই জিনিস নিয়ে আমার জীবনের 100টা দিন কেন আমি ইনভেস্ট করব? বরং আমি জিনিসটা একবার বলি, অনলাইনে বলি, রেকর্ডে রাখি, এরপর আমি নতুন জিনিসে এগিয়ে যাই। আমার মনে হয়, আমি এটা এগেনস্টে না যে শিক্ষকরা শিক্ষকদের টাকা উপার্জন না করুক, আমার মনে হয় আরও করুক, আরও বেশি তাদেরকে পে করা উচিত। উল্টা আমার মনে হয় যে শিক্ষকদের বেতন অনেক কম, কিন্তু শিক্ষকরা যদি জ্ঞানের দিক থেকে আরেকটু এগিয়ে যেতে চান তাহলে এমন জিনিস বলেন যেটা রেকর্ডে থাকুক, সো দ্যাট এর পরের বার মানুষের রেকর্ডের অংশ থেকে পড়াটা পড়ে ফেলতে পারে, আপনি যেন আরও বাকি ডিসকাশনগুলো চালাতে পারেন, এর পরবর্তী আরও জ্ঞানের গভীরে যেন আপনি যেতে পারেন। বিভিন্ন কন্টেন্ট আপনি লিখে দিতে পারেন, ভিডিওতে দিয়ে দিতে পারেন, ক্লাসরুমটা রাখেন না আলোচনার জন্য, সেখানে বিভিন্ন কোয়েশ্চেন নিয়ে আলোচনা করবেন। এবং এখানেই নেক্সট টপিকটা চলে আসে যে ক্লাসরুম কি আসলে দরকার নাকি না। একটা দারুণ উক্তি আছে যে আপনি যদি অতীত দেখেন এবং বর্তমান দেখেন, অধিকাংশ জিনিস বদলে গেছে, একটা জিনিস বদলায় নেই, সেটা হচ্ছে ক্লাসরুম। বেশ দারুণ জিনিস, কিন্তু এটা একটা ইতিহাসের অংশ। এখন জিনিস হচ্ছে, অনেকে বলবে যে ভাই ক্লাসরুম ছাড়া পড়াশোনা হয় না। এখন আমার প্রশ্ন হচ্ছে, বিষয়টা নির্ভর করে আপনি কী পড়ছেন সেটার উপর। এমন জিনিস যেটা আপনার তদারকি দরকার, যেরকম মনে করেন আপনি সুইমিং শিখছেন, অফকোর্স আপনার একজন ট্রেনার দরকার, না হলে আপনি ডুবে মরবেন। আপনি ড্রাইভিং শিখছেন, অফকোর্স আপনার ট্রেনারকে পাশের সিটে বসা থাকতে হবে, তদারকি দরকার। কিন্তু অন্য কোনো জিনিস, মনে করেন যে কিভাবে একটি সফটওয়্যারে কাজ করতে হয়, আমি বহুত সফটওয়্যার ভিডিও বানিয়েছি, আমি যদি অনলাইনে বানিয়ে দেয় কিংবা ইউটিউবে অনেকগুলো আছে, ওগুলো দেখেই আপনি নিজে কাজটা পারবেন। অ্যাটলিস্ট আমি এভাবে শিখেছি, আমি কখনো পার্সোনাল কোনো ক্লাস করে নেই সফটওয়্যারের কাজ শেখার জন্য, এবং ঠিকঠাক সব কাজ পারি, এবং আজকে আমি নিজেও শিখাচ্ছি। এখন কিছু জিনিস আছে যেগুলো আপনার তদারকি দরকার, কিছু জিনিস তদারকি দরকার নেই। তো আপনি যখন একই কম্বলের নিচে, এটা কি
আমি এটা কম্বল আসলে না, এটা বলা হচ্ছে মানে ব্ল্যাঙ্কেটের নিচে, একই আমব্রেলার নিচে, সরি আমি কম্বল কেন নিয়ে আসলাম বুঝলাম না, হয়তো বা শীতকালে বলছি এই জন্য, একই আমব্রেলার নিচে যদি সব কিছু আনেন যে ক্লাসরুম থাকতেই হবে, তাহলে আপনি অনেক জায়গায় অনাকাঙ্ক্ষিত কিছু ইনএফিসিয়েন্সি চলে আসছেন। যেরকম একটা ক্লাসরুমে 50 জন স্টুডেন্টকে আসতে যদি এভারেজ 100 টাকা খরচ করতে হয়, কিছু স্টুডেন্ট 10 টাকায় চলে আসবে, কিছু স্টুডেন্ট হেঁটে আসবে, কিছু স্টুডেন্টকে 500 টাকা খরচ করে আসতে হবে। তো আপনি যদি গড়ে মনে করেন 100 টাকা না 50 টাকাও ধরলাম, যাওয়া আসা দুটা মিলে 50 জন স্টুডেন্ট, তাহলে আপনি দিনে 25,000 টাকায় জাস্ট খরচ করছেন স্টুডেন্টদেরকে একটা জায়গায় আনতে এবং ফেরত যেতে, এবং তাদের ওখানে সময়ও যাচ্ছে। 50 জন স্টুডেন্টে আসা যাওয়া আধা ঘন্টা করে ধরলো, 25 ঘন্টা একটা দিন। তো আপনি জাস্ট একটা ক্লাসরুমে যে লেকচারটা আপনি ইউটিউবে দিতে পারতেন, অন্য জায়গায় দিতে পারতেন, সেই একই জিনিসটা এক জায়গায় মানুষকে জমায়েত করে শিক্ষা দিতে আপনি 2,500 খরচ করছেন দিনে, এবং আপনি 25 ঘন্টা নষ্ট করছেন একদিনে, যেই জিনিসটা তারা হয়তো অন্য কাজে ব্যবহার করতে পারতো। তো জাস্ট চিন্তা করে দেখেন যে আপনাকে আসলে ক্লাসরুমটা দরকার নাকি না। ব্যক্তিগতভাবে আমার মনে হয় যা কিছু আপনি কন্টেন্ট দিবেন, বাইরের দেশে যেটা হয় যে তাদেরকে ম্যাটেরিয়াল দিয়ে দেন, বই দিয়ে দেন, ভিডিও দিয়ে দেন, যা কিছু লাগে। ক্লাসরুমটা রাখবেন কেবল আলোচনার জন্য, কেস স্টাডির জন্য, প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। এখন এখানে একটা জিনিস চলে আসে যে অনেকে বলে যে ভাই ক্লাসরুম লাগবে না, কারণ অনেকের যে প্রশ্ন থাকে। আচ্ছা তাই কি? কয়জনের প্রশ্ন থাকে ক্লাসরুমে? কয়জন বলেন তো? 50 জন স্টুডেন্টের মধ্যে কয়জন কোয়েশ্চেন করে? 5 জনও হয়তো বা না। তো 5 জনের যদি কোয়েশ্চেন থাকে, তাদের জন্য আলাদা জুম কিছু করেন, অনলাইনে তাদের কোয়েশ্চেন আনসার করতে দেন, মেসেঞ্জার মিটিং করতে দেন। সবাইকে কেন এখানে জড়ো করতে হয়? 5 জনের প্রশ্ন করার জন্য 50 জনকে কেন একটা জায়গায় জমায়েত করতে হবে? জিনিসগুলো একটু চিন্তা করে দেখেন, কেন এই ইনএফিসিয়েন্সি? কেন আমরা অন্যভাবে ভাবতে শিখছি না? দরকার তো, তাই না? এখন আসি স্টুডেন্টস ভার্সেস ইনস্টিটিউট, যে কোনো একটা জায়গায় স্টুডেন্টরা কি ইউনিভার্সিটির নাম বানায়, নাকি ইউনিভার্সিটিটাই স্টুডেন্টদের নাম বানায়? আসলে এটা দুই উপায়ে যায়, কিন্তু মনে হয় কোনো একটা ইউনিভার্সিটি থেকে যখন স্টুডেন্ট ভালো করে, তখন তারা অফকোর্স দেখায় যে আমাদের ইউনিভার্সিটি থেকে এই স্টুডেন্ট ভালো করেছে, এবং মানুষ দেখে যে আরে আসলে তো ওই ইনস্টিটিউশন থেকে যারা বের হয়েছে তারা চাকরি পেয়েছে, এবং স্টুডেন্ট দেখে তখন ওই ইনস্টিটিউশনে ভর্তি হয়। সো ইনস্টিটিউশন একসময় খেয়াল করে যে আচ্ছা ঠিক আছে, সো আমরা যদি বলতে পারি যে এখান থেকে মানুষ বের হয়ে ভালো কাজ করে, তাহলে আরও ভালো ভালো স্টুডেন্ট আসবে, এবং ভালো ভালো স্টুডেন্ট যখন আসবে তারা তো অটোমেটিক ভালো করবে। সো তারা আরও বেশি ভালো স্টুডেন্ট পাবে, এবং তারা আরও ভালো করবে, এবং বাইরের মানুষ দেখে আরও ভালো ভালো স্টুডেন্ট ওইখানে অ্যাপ্লাই করবে। তো আপনার কাছে আমার প্রশ্ন, যেটা আসলে ইনস্টিটিউট করছে, এটাকে স্টুডেন্টরা ইনস্টিটিউটের নামটা প্রচার করছে, এবং এটাই আসলে ব্র্যান্ডিংটা অনেক ক্ষেত্রে। স্টুডেন্টদের হয়তো বা দরকারই ছিল না। মনে করেন কোনো একটা স্টুডেন্ট সে এমনিতেই ভালো, সে ইনস্টিটিউটের বাইরে থেকে অনেক ভালো কাজ করতে পারবে, কিন্তু সোসাইটি এমনভাবে তৈরি যে তাকে কনভিন্স করছে না তুমি ভালো স্টুডেন্ট, তুমি ভালো ইনস্টিটিউটে যাবা। কিন্তু আসলে এই ভালো স্টুডেন্টের জোরে যে ইনস্টিটিউটটার নামটা বাড়ছে, এটা হয়তো আমরা ওইভাবে খেয়াল করি না। বরং স্টুডেন্টে যাওয়ার কারণে ইউনিভার্সিটি যতটা লাভবান হচ্ছে, স্টুডেন্টের ইউনিভার্সিটি থেকে ততটা লাভবান হচ্ছে না। তো সবাইকেই যে ইউনিভার্সিটি যেতে হবে এই চিন্তার থেকে আমাদের একটু বের হতে হবে। আমাদের কেন জানি একটা ধারণা যে স্কুল পেরিয়ে কলেজ পেরিয়ে ইউনিভার্সিটি পেরিয়ে এমবিএ পোস্ট, মানে সব করতে হবে। কেন ভাই? আপনাকে আসলে দরকার? আপনি যদি ব্যবসা করেন, আপনাকে আসলে ডিগ্রিটা দরকার? আমরা কেন জানি মনে করি যে ইউনিভার্সিটি কিংবা স্কুল কলেজের শিক্ষাটা আমাদের দরকার, একদম ম্যান্ডেটরি, অ্যাজ ইফ এটা কোনো বিকল্প নেই। কিন্তু আপনি যদি পৃথিবীটা খেয়াল করেন, কয়েক শতাংশ মানুষ কেবল উচ্চশিক্ষিত হচ্ছে, বাকিরা কিন্তু ঠিকই জীবনযাপন করছে। এবং ব্যক্তিগতভাবে আমি অনেক মানুষকে দেখেছি রিক্সা চালাচ্ছে, সিএনজি চালাচ্ছে, এবং তারা লাইফ নিয়ে বেশ সন্তুষ্ট, বেশ খুশি। শিক্ষার মাধ্যমে টাকা উপার্জন করে বড় বড় চাকরি করে যে আপনি শিক্ষায় শিক্ষিত হয়ে সুখী হবেন, এই ন্যারেটিভ আসলে খুব একটা টেকসই নয়। কিন্তু তবুও আমরা চাই যে সবাই শিক্ষিত হইতে হবে, দ্রুত পড়াশোনা শেষ করতে হবে। আরে নট নেসেসারিলি ভাই। এখন আমার সব থেকে একটা খারাপ এবং আফসোস লাগে যে জিনিসটা, সেটা হচ্ছে যে এই যে এডুকেশন সিস্টেম, এখানে যখন আমি বাচ্চা দেখি সকালবেলা 7টার সময় 7:30টার সময় বাচ্চাগুলো কাঁধের মধ্যে তাদের নিজের ওজনের 3 ভাগের 1 ভাগ 4 ভাগের 1 ভাগ বোঝা নিয়ে স্কুলে যাচ্ছে। এই বয়সটা তারা শিখবে, বিভিন্ন জিনিস এক্সপ্লোর করবে, কিন্তু তারা ক্লাসরুমে বসে থাকছে। আপনি জাস্ট চিন্তা করেন যে একটা মানুষ যে বায়োলজিক্যালি ডিজাইনড যে সে বিভিন্ন অ্যাক্টিভিটি করবে, সে 8 ঘন্টা 6 ঘন্টা চেয়ারে বসে আছে তো বসেই আছে। এবং এটা খালি ফিজিক্যালি যে বিপজ্জনক এমন না, এটা মেন্টালি ডিস্টার্বিং। কারণ একটা বাচ্চা, সে কৌতূহল হবে, ওই বয়সে সে ছোটাছুটি করবে, বিভিন্ন জিনিস শিখবে, বাট না, ওকে
10 বছর 12 বছর কয়েক যুগ ধরে বসে থেকে শোনার অভ্যাসটা করানো হচ্ছে। তো আপনি যদি 10 বছর 12 বছর আপনার লাইফের প্রাইম টাইম আপনি জাস্ট বসে জম্বির মতো অন্য মানুষের কথা শুনতে অভ্যস্ত হন, আসল দুনিয়ায় আপনি ইনস্ট্রাকশন ছাড়া কিছু করতে পারবেন না। কারণ ওইখানে আপনি জম্বির মতো বসে থাকবেন, কেউ এসে আপনাকে কিছুটা বলবে, আচ্ছা এটা করতে হবে, আচ্ছা করি, এই অবস্থা, এটা জম্বি হয়ে যাবেন। 10 থেকে 12 বছর লাইফে এত বড় একটা সময় আপনি জাস্ট বসে বসে কথা শুনছেন। হাউ ডাজ দ্যাট মেক সেন্স? আমি বলছি না যে এটার উপকারিতা নেই, আপনি শুনছেন, হ্যাঁ ঠিক আছে শুনেন, বাট কতটুকু আপনি বাইরে আউটপুট দিচ্ছেন? আপনি শুনছেন, আচ্ছা বহুত কিছু শিখছেন, ওই শিক্ষা দিয়ে আপনি কী তৈরি করছেন? আচ্ছা ফিজিক্স শিখলেন, আচ্ছা ঠিক আছে, কয়টা মোটর তৈরি করলেন, কয়টা গাড়ি তৈরি করলেন, আপনি কয়টা ফ্যান তৈরি করলেন আপনি, হ্যাঁ? কেমিস্ট্রি শিখলেন, আচ্ছা ঠিক আছে, আপনি কোন কোন জিনিস মিশাতে হয়, কী করতে হয়, কীভাবে আঠা তৈরি করতে হয়, এগুলো জিনিস শিখলেন। কী শিখলেন আপনি? আপনার আউটপুটটা কী হইলো? এবার এখানে একটা বড় প্রশ্ন হচ্ছে যে আমরা ভাবি যে একটা স্টুডেন্ট স্কুল কলেজ ইউনিভার্সিটি পার হবে, সো এটা পার হতে হতে তার 24 বছর। সো 18 থেকে 24 এই যে 6টা বছর যে সে স্টুডেন্ট থেকেই গেল, কিছু যে করলো না, আপনি আপনার পুরো একটা বিরাট জনগোষ্ঠীর 6টা বছর তাকে যে শিক্ষার্থী হিসেবে বসিয়ে রেখেছেন, কাজ আর করতে দিলেন না। আমরা সবাই মনে মনে জানি যে আসল শিক্ষা তখন হয় যখন আমরা কাজ করি, কাজ করে আমরা আসলেই জিনিসপত্র ভালো মতো শিখি। কিন্তু ভাই অনেকের এই জিনিসটাই মাথায় থাকে যে না আমি কাজ করব না, তাই আমি যত বেশি দিন স্টুডেন্ট থাকতে পারবো আমাকে কাজ করতে হবে না। আমাদের ধারণাটাই এইটা যে সে পড়াশোনা করবে, পাশ করবে, তারপর চাকরিতে জয়েন করবে, তারপর কাজ করবে। অর্থাৎ আমাদের ধারণা হচ্ছে পড়াশোনা পাঠ চুকিয়ে তারপর তারা কাজ করবে। কেন ভাই তুমি পড়াশোনার সময় তুমি কাজ করতে পারো না? কেন আমরা মানুষকে বসিয়ে রাখছি? উল্টা আমরা তাদের শ্রম থেকে বঞ্চিত হচ্ছি তো ঠিকই, তাদের মেধা থেকে বঞ্চিত হচ্ছি, প্লাস এমন একটা বয়স যখন তারা সব থেকে বেশি ক্রিয়েটিভ, ওই টাইমেই তারা কাজ করছে না। আপনি যত আস্তে আস্তে বড় হবেন আপনার মাথায় বিভিন্ন চিন্তা আসবে এবং ওগুলোর ছাকে আপনি আপনার চিন্তাগুলোকেও লিমিটেড করে ফেলবেন। তাই আপনি অত ভালো মতো চিন্তা করতে পারবেন না যত ভালোভাবে চিন্তা করতে পারে একটা বাচ্চা কিংবা একটা কম বয়সী মানুষ। তাই আপনি ক্রিয়েটিভিটি লুজ করছেন, আপনি শ্রম লুজ করছেন এবং তারা লার্নিং এক্সপিরিয়েন্স মিস করছে। তাই আমার মনে হয় আমরা যে জিনিসটা ভাবি যে পড়াশোনা শেষ করে কাজ করতে হবে, এইখান থেকেও আমাদের আস্তে আস্তে বের হতে হবে। সো আপনি যদি 24 বছরের আগে 18 বছর বয়স থেকে যদি মানুষকে কাজে আসার অনুপ্রেরণা দিতে পারেন, আপনি কোটি কোটি মানুষের শ্রমশক্তি আপনার ইকোনমিতে আনতে পারবেন। এখন সাবজেক্টস দ্যাট শুড নট বি ম্যান্ডেটরি। আমরা তো শিক্ষক নিয়ে কথা বললাম, আমরা স্টুডেন্ট নিয়ে কথা বললাম, এখন আমরা চলেন কিছু সাবজেক্ট নিয়ে, কিছু টেক্সট বই নিয়ে কথাবার্তা বলি। একটা জিনিস খেয়াল করেছেন, যখন কোনো জিনিস আপনার পাঠ্যপুস্তক হয়ে যায় ওই জিনিসটার প্রতি একটা ঘৃণা চলে আসে। আপনি মনে করেন নিজের মনে মনে আপনি বিভিন্ন সাহিত্য উপন্যাস পড়ছেন, বাট যেই মোমেন্টটা আপনার পরীক্ষা পাশের জন্য পড়তে হবে বিষয়টা অত্যন্ত বিরক্তিকর হয়ে যায়। দ্যাট ইজ সামথিং সো ইনহেরেন্ট ইন দ্য এডুকেশন সিস্টেম। আপনার গণিতের মতো সুন্দর একটা জিনিসকে অনেকেই ঘৃণা করে, অনেকে ভয় পায়, কারণ এই না যে সাবজেক্টটা খারাপ, কারণ এই যে তারা যদি গণিতটা ভুল করে তাহলে তার বাবা মা তার উপর রাগ করবে, তাকে নাম্বার কম দিবে, সে পরীক্ষায় ফেল করবে। তার কিন্তু গণিতের সাথে কোনো আসলে আক্ষেপ নাই, সে গণিতকে আসলে ঘৃণা করে না, সে ঘৃণা করে গণিত না পারার কারণে, না বুঝার কারণে সে অভিভাবক এবং সমাজ থেকে যেই রিপারকাশনটা, যেই পানিশমেন্টটা ভোগ করবে। সে কিন্তু অতটা ম্যাচিউর না এটা বোঝার জন্য যে সে আসলে গণিতকে ঘৃণা করে না, সে ঘৃণা করে পানিশমেন্টটা, কিন্তু সে ভুলো মনে আসলে সাবজেক্টটাকেই ঘৃণা করা শুরু করে। এবং যত সে ঘৃণা করে সে নিজের শেখার ক্ষমতাটাকে তত বেশি ইনহিবিটেড করে তোলে, অর্থাৎ সে শেখার পথে বাধা হয়ে দাঁড়ায়। কোনো একটা জিনিস যদি আপনার ভালো না লাগে আপনি তত সহজে শিখতে পারবেন না। আপনি যদি কোনো জিনিস ভালোবাসেন আপনি অটোমেটিক জিনিসটা নিজের মনের খুশিতে কিন্তু আপনি শিখে ফেলবেন। আমি এখন মাঝে মাঝে যখন বই পড়ি, বই পড়া শেষে যখন চিন্তা করি, আমি ভাবি যে আরে 150 পৃষ্ঠা 200 পৃষ্ঠাটা বই আমি শেষ করলাম এবং ম্যাক্সিমাম কনসেপ্ট আমার মাথায় আছে, কিন্তু যখন স্কুল কলেজে থাকতাম একটা চ্যাপ্টারও আমার বারবার মুখস্থ করে মাথায় থাকতো না। কেন, কী সমস্যা? কারণ আমি এটা তখন নিজের ইচ্ছায় পড়তাম না, আমি পড়তাম যে পরীক্ষায় পাশ করতে হবে, নাহলে আমার অবস্থা খারাপ। এবং ভালো ভালো জিনিসও তখন একদম বিষের মতো লাগতো। আমার মাঝে মাঝে ভয় হয়, এটা অহংকার হিসেবে নিয়েন না, কিন্তু মনে করেন কোনো একটা মানুষ জীবনে বেশ ভালো কিছু কাজ করলো, মনে করেন আপনি অসাধারণ কিছুটা কাজ করলেন, আপনি মনে করেন প্রথম মহাকাশ গেলেন বাংলাদেশি হিসাবে, তো প্রথম বাংলাদেশি নবকাশচারী কে ছিলেন?
তো হয়তো বা আপনাকে বিভিন্ন জায়গায় প্রশ্ন করা হবে স্টুডেন্টদেরকে তখন যে আপনার নামটা, কারণ আপনার নাম যদি একটু এদিক সেদিক হয়, একটু যদি কঠিন কিছু হয়, মানুষ যে আপনাকে কত গালি দেবে যে আরে কোন বাপ মা কি একটা নাম রাখছে যে একটা মহাশূন্য গেছে, ওইটার নামটা মুখস্থ করতে হইতেছে, কবে জন্মাইছে কবে মরছে, এগুলো যে মুখস্থ করতে লাইফ শেষ। আপনি গেলেন মহাকাশে, কিন্তু গালি খাবেন আপনি, কারণ আপনার জীবনই পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আপনি একটা ভালো কাজ করার কারণে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হয়েছেন, এবং ভালো কাজটা করার কারণে আপনি এখন গালি খাচ্ছেন, কারণ স্টুডেন্টদেরকে সেই জিনিসগুলো মনে রাখতে হচ্ছে। তো জাস্ট চিন্তা করে দেখেন কত ভালো ভালো জিনিসও আমরা জাস্ট পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার কারণে ঘৃণা করছি। তাই যদি আমরা পরীক্ষার ব্যবস্থাটাকে যদি আমরা ব্যতিক্রম কিছু করতে পারতাম, তাহলে হয়তো অনেক কিছু হতো। তাহলে এখন আসি চলেন পরীক্ষার বিষয়। পরীক্ষায় যে মানুষ ফার্স্ট হয়, যে অনেক কিছু পোস্ট দেয় যে হ্যাঁ চান্স পাইছি, হ্যাঁ ফার্স্ট হয়েছি, আমি নিজেও করেছি। এবার একটা জিনিস খেয়াল রাখবেন, বাকি সারাটা জীবন খেয়াল রাখবেন, এই যে ফার্স্ট সেকেন্ড হওয়া এটা একান্ত ব্যক্তিগত অর্জন। এইটার কারণে দুনিয়াতে কোনো কিন্তু ইম্প্যাক্ট হয় নাই। আপনি পরীক্ষাতে যত কিছু করেন না কেন, এটাতে দুনিয়া কি কোনো পরিবর্তন হয়েছে? আপনি ফার্স্ট হয়েছেন, হ্যাঁ ঠিক আছে, গুড, পরীক্ষায় ফার্স্ট হয়েছেন, বাট এর ইম্প্যাক্টটা কী? আপনি কি দুনিয়াতে কোনো নতুন বস্তু তৈরি করছেন? আপনি কি দুনিয়াতে নতুন কোনো গাড়ি এনেছেন, নতুন কোনো আবিষ্কার এনেছেন? না, আপনি আগে যে মানুষগুলো আবিষ্কার করেছে, যে জিনিস তৈরি করেছে, ওগুলোকে কেন্দ্র করে লেখা বই পড়ে মুখস্থ করে পরীক্ষায় লিখে আপনি নাম্বার পেয়ে ফার্স্ট হয়েছেন। এখানে দুনিয়ার কোনো অর্জন হয়নি, এটা খালি আপনার ব্যক্তিগত অর্জন। তাই যখন আপনি ফার্স্ট হচ্ছেন, সেকেন্ড হচ্ছেন, থার্ড হচ্ছেন, কোনো একটা জায়গায় চান্স পাচ্ছেন, এটা আপনার ব্যক্তিগত অর্জন। দুনিয়ার কোনো ভ্যালু অ্যাডিশন এখান থেকে হয় না। এটা নিয়ে অহংকার করা কিংবা লাফালাফি করা খুব একটা স্কোপ নেই। সেলিব্রেট করতে পারেন অতটুকুই, বাট অহংকারে কিছু নেই, এখানে দুনিয়ার কিছুই বদলায় নেই। আর আরেকটা জিনিস হচ্ছে, আমাদের শিক্ষাটা অনেকটা ইজ অ্যাবাউট বিটিং দ্য সিস্টেম। অর্থাৎ আমাদের বিভিন্ন জায়গায় গেট আছে, এক্সাম, এই গেটগুলো হচ্ছে এক্সাম, ইন্টারভিউস। তো আমরা শিক্ষা অর্জন করি যেন আমরা এই এক্সামগুলো, এই গেটগুলো পার হইতে পারি। আচ্ছা হ্যাঁ, এখানে পরীক্ষা দিব, এখানে পরীক্ষা দেবো, এটা যেন পাস করতে পারি। সো আপনি অনেক দিন ধরে পড়াশোনা করছেন যে একটা গেট পার হওয়ার জন্য। গেট যেই মোমেন্টটা পার হয়ে গেলেন, পরীক্ষা যেই মোমেন্টটা পার হয়ে গেলেন, ওই শিক্ষার কোনো দরকার নেই। আপনি 6 মাস ধরে একটা কাজ করলেন, যে কাজটার ফল জাস্ট একদিন আপনি ইউজ করবেন, অর্থাৎ ওই পরীক্ষাটা কোনো মতেই পাস করার জন্য, তারপর আপনার দরকার নেই। মনে করেন আপনি গ্রাফিক ডিজাইনিং শিখলেন, গ্রাফিক ডিজাইনিং শিখলে আপনি সারাটা বছর, সারাটা দিন, সারাটা জীবন আপনি বিভিন্ন ডিজাইন করতে পারেন। ডিজাইন না করলে আপনি বিভিন্ন ডিজাইন অ্যাপ্রিসিয়েট করতে পারবেন, তো আপনার সারাটা জীবন কাজে লাগবে সেই নলেজ। বাট মনে করেন আপনি শিখলেন কিছু জেনারেল নলেজ, যেটা একটা পরীক্ষা পাস করার জন্য আপনার দরকার, পরীক্ষা পাস করলেন, তারপর ওই নলেজ দিয়ে আপনি কী করবেন? অ্যাবসলিউট ওয়েস্ট, কোনো দরকার নেই ওই নলেজটা এরপরে আর। জাস্ট আপনি একটা পরীক্ষা পাস করার জন্য আপনি এতটা দিন ইনভেস্ট করলেন। এখন হোয়াট ইফ আমাদের ইভ্যালুয়েশন সিস্টেমটা বেটার হতো, যে কোন মানুষ আসলে জ্ঞানী বিচক্ষণ, ওটা যদি তাদের সহজে বের করা যেত, তাহলে মানুষকে 6 মাস 1 বছর ধরে এমন জিনিস পড়তে হতো না যেই পড়াটার তাদের বাকি সারাটা জীবন কোনো কাজে লাগবে না। আমাদের এখন সিস্টেমটা ইনএফিশিয়েন্ট, আমাদেরকে এমন অনেক জিনিস পড়তে হচ্ছে যেগুলো আমাদের কোনো দিনও কোনো কাজে লাগবে না, জাস্ট বিকজ আমরা সঠিক মানুষ বাছাই করার একটা এফিশিয়েন্ট প্রক্রিয়া বের করি নেই। আমরা যদি একটা এফিশিয়েন্ট প্রক্রিয়া বের করতে পারতাম, তাহলে আরও কম জিনিসপত্র জিজ্ঞেস করে মানুষ থেকে বের করে আনতে পারতাম যে কোন মানুষটা ভালো, কোন মানুষটা খারাপ, এবং ওইটা প্রমাণ করার জন্য মানুষকে 1 বছর 2 বছর ধরে পড়তে হতো না। বাট আনফর্চুনেটলি আমরা এখন এরকম ভালো করে সিস্টেম বের করতে পারি নাই। আমরা মানুষকে মূল্যায়ন করি তারা কতটা গদবাঁধা নলেজ মাথায় রাখতে পেরেছে, কতটুকু বলতে পারছে, ওগুলোকে কেন্দ্র করি। তো এটাই আর কি, আমরা আমাদের জীবনে বড় একটা সময় পার করি এমন কাজ করে, যে কাজটা আসলে জাস্ট একটা গেট পার হওয়ার জন্য। গেটটা পার হয়ে ওই নলেজটা কেবল একটা বোঝা হিসেবে অনেকের জন্য থাকছে। এখন আপনি মনে করেন কোনো একটা কারিকুলাম ডিজাইন করছেন, মনে করেন আপনি এখন শিক্ষা ব্যবস্থা ডিজাইন করছেন, কোন কোন সাবজেক্টগুলো আপনি শিক্ষা ব্যবস্থায় রাখবেন? হ্যাঁ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হিসাব বিজ্ঞান, অনেক কিছু আছে। বাট আমি যদি ভাবতাম যে কোন কোন সাবজেক্ট আমি এডুকেশন সিস্টেমে রাখবো, তাহলে আমি নিজের মতো কয়েকটা বলি। আপনি প্রথমে নিজে চিন্তা করেন তো যে আপনি কী কী সাবজেক্ট রাখতেন। আমি এরপর কয়েকটা সাবজেক্টের কথা বলছি। ফার্স্ট আমি যে জিনিসটা রাখতাম সেটা হচ্ছে সেলফ ডিফেন্স। আপনি মানুষকে কনফিডেন্স শেখানোর জন্য বহুত কিছু করাতে পারেন, বাট যেই মোমেন্টে একটা মানুষ সেলফ ডিফেন্স শিখে, যে মোমেন্টে আপনি নিজের বডিটা ফিট রাখবেন, সেলফ ডিফেন্স অ্যান্ড ফিটনেস, যেই মোমেন্টে আপনি একটা ফিট থাকবেন, নিজের বডি নিয়ে কনফিডেন্ট থাকবেন, ওই কনফিডেন্সটা আপনার বাকি পুরোটা লাইফের সবগুলো অ্যাসপেক্টে ছড়িয়ে যাবে। তো ফার্স্ট টাইম সেলফ ডিফেন্স অ্যান্ড ফিটনেস শেখাতাম,
কারণ দ্যাট ইজ ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট। ওইটা যেই লেভেলে কনফিডেন্স আপনাকে শিখাবে, আপনি হিসাব বিজ্ঞান শিখে ওই কনফিডেন্সটা পাবেন না, আপনি কেমিস্ট্রি শিখে ওই কনফিডেন্সটা পাবেন না। যেই কনফিডেন্সটা আপনি নিজের বডিটাকে কনফিডেন্টলি ক্যারি করতে শিখবেন। সো দ্যাটস দ্যাট। ফার্স্টে আমি সেলফ ডিফেন্স অ্যান্ড ফিটনেস শিখাতাম। এরপরে আমি যে জিনিসটা শিখাতাম সেটা হচ্ছে হাউ টু লার্ন। আমরা বহুত কিছু শিখাই, কিন্তু কীভাবে শিখতে হয় সেটা শিখাই না, অর্থাৎ মেটা লার্নিং শিখাই না। আপনি বাকি সারাটা জীবন শিখবেন। এমনকি সবথেকে আক্ষেপের বিষয় হচ্ছে, আমি যে জিনিসগুলো শিখে বড় হয়েছি তার অধিকাংশই এখন আর সত্য নয়, এখন সেগুলো প্রাচীনকালের তথ্য, এখন নতুন জিনিস চলে এসেছে। আমরা অ্যাকচুয়ালি, আমার এমন দিন গেছে যে আমরা খাতায় কোড লিখেছিলাম, কম্পিউটারে যে কোড লিখে ওই কোডগুলো সেমিকলন ওগুলো আমরা খাতায় লিখে পরীক্ষা দিয়ে পাশ করেছি, যেটা আসলে কোনো কারণই নাই এখন ব্যবহার করার জন্য। তো আপনি এমন জিনিস পড়ে বড় হচ্ছেন যেই জিনিসটা আপনি যখন গ্র্যাজুয়েট করবেন ততদিনে অবসলিট হয়ে যাবে, অর্থাৎ পরিত্যক্ত হয়ে যাবে, পরিত্যক্ত জ্ঞান হয়ে যাবে। তাই এমন একটা যুগ যেখানে আপনি পাশ করার আগে আপনার অর্জন করা জ্ঞান পরিত্যক্ত হয়ে যাচ্ছে, সেই যুগে নতুন করে শেখার ক্ষমতাটা আসলে খুবই বেশি দরকার, অর্থাৎ আপনি দ্রুত শিখতে পারেন। দুনিয়া বদলাচ্ছে, বাট ওটার সাথে তাল মিলিয়ে আপনিও নতুন জিনিস শিখতে পারছেন। তাই আমি মেটা লার্নিং শিখাতাম, যে কীভাবে শিখতে হয় সেটা শিখো। অ্যান্ড ফাইনালি আমি জেনারেল নলেজের উপর ফোকাস না করে কীভাবে তথ্য গ্রহণ করতে হয়, খুঁজতে হয়, সেই জিনিসটা শেখাতাম। এবং এই জিনিসটা আমার মনে হয় ভেরি ইম্পর্ট্যান্ট। আমরা বিভিন্ন মানুষের কাছে ওয়েট করি, আমরা দেখেন আমরা অ্যাডভাইস সিক করি যে এটা করবো না ওইটা করবো, কারণ আপনি স্কুল কলেজ পর্যন্ত ইউনিভার্সিটি পর্যন্ত বিভিন্ন জিনিস করেই যাচ্ছেন। আচ্ছা হ্যাঁ, 4-এর পর কি 5-এর পর 6 কী শিখাবে আমি জানি না, ওরা শিখাইছে, ওরা সিলেবাস বানাচ্ছে। আরে ভাই, আপনার নিজের কি কোনো ইচ্ছা নেই? আপনি নিজের লাইফে কিছু জিনিস শিখতে চান, রাইট? ওই জিনিসগুলো কি আপনি নিজে নির্বাচন করছেন? না, অন্য কেউ আপনার জন্য আপনার কি শিখতে হবে ওই জিনিসটা নির্ধারণ করে দিচ্ছে। আপনি নিজে কখনো ডিসিশন নেননি যে এরপর আপনি কি শিখবেন। সবসময় অন্য মানুষ সিলেবাস তৈরি করে দিয়েছে, ভালো হইলে সায়েন্সে যাও, একটু পরে হইলে কমার্স, তারপরে হইলে গেলে আর্টস। তো মানুষ বিভিন্ন জিনিস সেট করে গেছে, আপনি কোনো প্রশ্ন করেন নাই, তাই ভাবে এগিয়ে গেছেন। আমরা অ্যাডভাইস চাই। অ্যাডভাইস একটা পরনির্ভরশীল ব্যাপার, অ্যাডভাইস চাওয়াটা। এটার মধ্যে খারাপ কিছু নেই, অফকোর্স আপনি অ্যাডভাইস চাবেন, কারণ কিছু মানুষ অফকোর্স আপনার চেয়ে ভালো জানে, কিন্তু কিছু সময় নিজে থেকেও ডিসিশনগুলো নিতে হবে, রাইট? কিন্তু ওগুলো তো আমরা জানি না, কারণ কখনো নিজে থেকে উত্তর সন্ধান আমরা করি নাই। যখনই উত্তর পাইতে হয়েছে, আমরা বইটা একটু সাইডে রেখে গাইডের দিকে হাত বাড়িয়েছি, গাইডে আনসার আছে, আনসার একটু পারছি না, টিচারের কাছে আনসার আছে, অনলাইনে আমরা আনসার খুঁজছি। টোটালি ওকে, এটার মধ্যে খারাপ কিছু নেই। কিন্তু লাইফের বিভিন্ন প্রবলেম যখন আপনি আসলে ফেস করবেন, আপনি নতুন কোনো একটা কোম্পানি তৈরি করেছেন যেটা পৃথিবীতে আগে কেউ করেনি, ওইটার সলিউশন তো আপনি বইতে পাবেন না। তখন আপনি কি করবেন? আপনার যদি সব সলিউশন বই থেকে হয়, অন্য মানুষ থেকে হয়, আপনার সব সমাধানের উৎস যদি আগে থেকেই এক্সিস্ট করে, এর মানে হচ্ছে আপনি নিজে থেকে কোনো সমাধান আসলে আনছেন না। এবং এটা বড় একটা সমস্যা, কারণ আপনি যখন নতুন একটা সমস্যা ফেস করবেন, যে সমস্যাটা একদমই আপনার জন্য নতুন, মানব সভ্যতার ইতিহাসে নতুন, তখন আপনি আসলে আটকে যাবেন। তাই আপনার দরকার যে কীভাবে আপনি বিভিন্ন উত্তর বের করতে পারেন, সিস্টেমেটিক ওয়েতে কীভাবে আননোন প্রবলেমের সলিউশন বের করা যায়। সো আমি শিখাতাম যে কীভাবে সমাধান সার্চ করতে, কীভাবে সিস্টেমেটিক ওয়েতে থিঙ্কিং করতে হয়। এবং এটাই হচ্ছে আমার 4th সাবজেক্ট, যেটা আমি শিখাতাম, স্ট্র্যাটেজিক থিঙ্কিং। চিন্তাও যে করার একটা ফর্ম্যাট আছে, এটা হয়তো আমরা অনেকে জানি না। চিন্তা করতে হলে যে বিভিন্ন স্টেপ ফলো করা যায়, যে কোনটা প্রবলেম, এটা কী কী সলিউশন হতে পারে, 4টা সলিউশন বের করলাম, তারপর কীভাবে করবো। কিংবা একটা কমন জিনিস, সবথেকে ইজি জিনিস, যে আপনি যখন চিন্তা করছেন লিখে চিন্তা করেন, এটা কোথাও শেখানো হয় না, বাট ইটস সাচ অ্যান ইফেক্টিভ মেথড টু থিঙ্ক। আপনি যে লিখে চিন্তা করেন, আপনার চিন্তা করার প্রসেসটা অনেক 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 বেশি ইজি হয়ে যাবে। এই জিনিসগুলো শেখানো হয় না। তাই আমি 4টা জিনিস মোটামুটি বললাম। আমার মনে হয় এই কয়টা সংযোজন হলে বেশ দারুণ হতো, এটাই আর কি। আর বাদ বাকি বহু জিনিস অ্যাড করা যায়, কোডিং অ্যাড করা যায়, আপনার ড্রাইভিং কিংবা সাঁতার, এগুলো সাবজেক্ট কেন জানি আমরা এগুলো সাবজেক্ট হিসেবে কনসিডারও করি না। কিন্তু আপনি যদি সুইমিং মনে করেন, আমরা যে বিভিন্ন ব্যবহারিক পাশ করি, এরকম একটা যদি থাকতো যে সুইমিং পরীক্ষা দিয়ে পাশ করতে হবে, প্রতি বছর লাখ লাখ মানুষ ডুবে মারা যায়। আপনি কোনো একটা সাবজেক্ট শিখে কি কোনো জীবন বাঁচিয়েছেন? কোনো? আপনি কোন সাবজেক্ট শিখে আপনি জীবন বাঁচিয়েছেন? যারা ডক্টর হয়েছে, হ্যাঁ আপনি জীবন বাঁচিয়েছেন, ঠিক আছে, আন্ডারস্টুড। বাট
সাঁতার যদি আপনি একটা সাবজেক্ট হিসেবে রাখেন, কত জীবন আপনি বাঁচাতে পারবেন, জাস্ট চিন্তা করে দেখেন। তো কিছু কিছু সময় লাইফের সবথেকে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমরা শিখাই না, কিংবা খুব একটা ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে যে আমাদের একটা অ্যাগ্রিকালচারের কান্ট্রি, আমরা কৃষি শিক্ষাকে ছেলেদের শিক্ষা ভাবি এবং গার্হস্থ্য অর্থনীতিকে ভাবি যে মেয়েদের সাবজেক্ট। কেন ভাই? ছেলেরা কি বাসায় থাকে না? ছেলেরা কি মশা টানে নিতে পারে না? ছেলেরা কি রান্না করতে পারে না? এবং এটা মাধ্যমে আমরা জ্ঞানকে কম্পার্টমেন্টালাইজড করে ফেলেছি। অর্থাৎ একটা যে পুরো ওয়ার্ল্ড আছে, কার্নালি ওয়ার্ল্ড, যে খাবার দাবার রান্না করার ওয়ার্ল্ড, এখান থেকে আমরা ছেলেদেরকে দূরে রাখছি। কেন ভাই? কেন ছেলেরাকে এক্সপ্লোর করবে না? এটা গার্হস্থ্য অর্থনীতি কেন খালি মেয়েদের সাবজেক্ট হবে? কেন ছেলেরা কি বাসা কাজে হেল্প করতে পারে না? ছেলেরা কি বাসায় থাকে না? কেন আমাদের এই নিজস্ব কিছু সংকীর্ণ দৃষ্টিকোণ আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে আমরা এখনও রেখে দিয়েছি? এটা আসলে চিন্তা করার বিষয়। এখন কম্প্যারিজন কালচারে আসি। আমরা এতক্ষণ আলোচনা করলাম ইনস্টিটিউশন কি, সার্টিফিকেটস কেন দরকার, কী জন্য এসছে, টিচাররা কী করছে না করছে, ক্লাসরুম অ্যান্ড স্টাফ। এখন সেই কম্প্যারিজন কালচার, এই যে শিক্ষা ব্যবস্থা, এটার মধ্যে কি, এটার মূল চালিকা শক্তি কি? রাইট স্টুডেন্টদেরকে কেন্দ্র করেই তো শিক্ষা ব্যবস্থা। এখন কয়জন স্টুডেন্ট আসলে এখানে বেশ খুশি আছে? আমাদের একটা সোসাইটাল ব্যাপার হচ্ছে যে কার ছেলে A+ পাইলো, তালিয়া তালিয়া, যদি কেউ না পায় অসম্মানের ব্যাপার। বাহ, কি সুন্দর শিক্ষা, যে একজন যে পারবে তাকে সবাই বাহবা দাও, যে পারবে না সবাই মিলে তাকে বুলি করে। এই হচ্ছে আমাদের শিক্ষা। বাহ, কি দারুণ, তাই না? আমরা যখন কোনো একটা ভুল করি শিক্ষা ব্যবস্থায়, আমাদের একটা পানিশমেন্ট থাকে, লাল দাগ থাকে। তুমি ভুল করছো, তুমি আমার শেখানো উপায় তুমি সলভ করো নাই, তুমি পরীক্ষায় ফেল করছো, তুমি খারাপ, তুমি পারো না। এটা কি শিখায় আমাদের আসলে? এটা শিখায় যে আপনি লাইফে ভুল করতে পারবেন না, ভুল করলে আপনার পানিশমেন্ট। বাট লাইফটাকে এইটা, লাইফে আপনি বহুতবার ভুল করবেন, ভুল করেই যাবেন। কিন্তু আপনি যদি শিক্ষা হয় যে একবার ভুল করছেন তার মানে আপনি কিছু পারবেন না, তাহলে লাইফে আপনি প্যারালাইজড হয়ে যাবেন। এই জন্যই আমি বিভিন্ন সময় দেখেছি যারা ক্লাসরুমে অনেকটা ভালো স্টুডেন্ট ছিল না, কিন্তু আসল লাইফে তারা খুব দারুণ বিজনেস করছে। কারণ বিজনেসের মধ্যে আপনি যখনই যাবেন অনেক ভুল করবেন। যারা ফেইলারের সাথে, ব্যর্থতার সাথে খুব একটা পরিচিত নয়, তারা কোনোভাবে এখানে টিকতে পারবে না। এটা জিনিসটাই হচ্ছে এটা, যে আপনি কিছু করবেন, কিছু ব্যর্থ হবেন, আবার কিছু চেষ্টা করবেন, আবার ট্রাই করবেন, এভাবেই চলতে থাকবে। তাই আপনার যদি সম্পূর্ণ শিক্ষা ব্যবস্থা এমনটা হয় যে আপনি কেবল যারা ঠিক করছে তাদেরকে পুরস্কৃত করে যাচ্ছেন, তাহলে আপনি মানুষকে পারফেক্ট হওয়ার জন্য ফোর্স করছেন। কিন্তু কোনো মানুষই পারফেক্ট না, কোনো মানুষই সবসময় সব জিনিস পারফেক্ট করবে না, সব প্রশ্নের উত্তর তারা পারফেক্ট দেবে না। বাট আপনি ওইটাই এক্সপেক্ট করছেন এবং মানুষকে এমন একটা স্ট্যান্ডার্ডে জাজ করছেন যে স্ট্যান্ডার্ডে কোনো মানুষই দাঁড়াতে পারবে না, পৌঁছাতে পারবে না। এতে আপনি অনেক মানুষকে ডিপ্রেসড করছেন, অনেক মানুষকে রিস্ক নেওয়া থেকে নিরুৎসাহিত করছেন, ইনোভেশন থেকে দূরে রাখছেন। যারা নতুন করে ভাবছে বিভিন্ন প্রবলেমের সলিউশন, তাদেরকে ওইখান থেকে বিরত রাখছেন। কিংবা আপনার দেওয়া, আপনার তৈরি করা মানদণ্ডে, আপনার তৈরি করা পরীক্ষা সিস্টেমে যারা পারছে না তাদেরকে আপনি ব্যর্থ বলছেন। কিন্তু আপনার যদি পরীক্ষার দেওয়ার সিস্টেমে যদি ব্যর্থতা থাকে, যে আপনি কোনো মানুষের ক্রিয়েটিভিটি মেজার করতে পারছেন না, তাহলে তো ক্রিয়েটিভ মানুষ আসলেই ফেল করবে। এটা তো তাদের দোষ না যে তারা ফেল করছে, এটা আপনার দোষ যে আপনি ঠিকমতো ক্রিয়েটিভিটি মেজার করতে পারছেন না। আরও কত জিনিস বলা যায় এক্সাম সিস্টেম নিয়ে, কিন্তু আমরা আসলে দিন শেষে খুঁজি যে কাকে ব্লেম করা যায়। সব থেকে ইজি ব্লেম স্টুডেন্টদের উপর। বাচ্চা মানুষ, তারা নিজেরা খুব একটা ভালো জানে না, বুঝছে না, তাদের ঘাড়ে চাপিয়ে দেন, তুমি পারো নাই, তুমি বুঝো নাই, তুমি করো নাই, তুমি ফেইলার, তুমি ব্যর্থ, তোমাকে দিয়ে কিছু হবে না। দ্যাটস অ্যাবাউট ইট। যদি আপনার সাথে এটা হয়ে থাকে, প্লিজ ডোন্ট বিলিভ ইন দ্যাট। আপনার সবসময় সুযোগ থাকবে। এবং একটা জিনিস খেয়াল করেন, কেন জানি আমরা মানুষকে 20-25 বছরই এক্সপেক্ট করে নেই যে এই মানুষটা ভালো করবে না খারাপ করবে। কেন ভাই? তুমি তো পরে যাও জিনিসপত্র শিখতে পারো। আমরা কেন এক্সপেক্ট করি যে এডুকেশন সিস্টেমের আন্ডারেই পুরো লাইফের ডিসিশন হয়ে যাবে যে ভালো করবে নাকি খারাপ করবে? মানুষকে আপনি কি আর চান্স দিবেন না? একটা মানুষ 25 বছর বয়সে তার সব পড়াশোনা পাঠ চুকিয়ে ফেললো, এরপরে ও 40 বছর, 50 বছর, আর 25 বছর, 30 বছর কি কোনো কিছুই শিখবে না? সে নিজেকেই বদলাতে পারবে না? তাহলে কেন আমরা এই ভার্ডিক্টটা দিচ্ছি তুমি ব্যর্থ, তুমি পারবা না? আমাদের একটা নর্ম আমরা তৈরি করে ফেলেছি যে এই বয়সটাই শেখার জন্য, এর পরের বয়স মানুষ শিখে না, তারা কাজ করে। এটার যে কতটা কাউন্টার প্রোডাক্টিভ চিন্তাভাবনা। আপনি যতই বয়স বাড়বে আপনি আরও দ্রুত শিখবেন, আরও দ্রুত গতির সাথে আপনি জিনিস শিখবেন, নতুন নতুন জিনিস শিখবেন এবং নতুন নতুন কাজ করবেন। কিন্তু
আমরা ধরে নিয়েছি যে না, তারা যখন স্টুডেন্ট থাকবে তখনই তারা শিখবে, বাকি সময় তারা কাজ করবে। এটাই আসলে আফসোস যে আমরা এডুকেশন সিস্টেমটাকে একটা ব্যক্তিগত টাইম ফ্রেমের মধ্যে আটকে ফেলেছি। এটা এডুকেশন যে শিক্ষা যে সারা জীবনব্যাপী হতে পারে, আমরা মুখে মুখে বলি যে হ্যাঁ শিক্ষা সারা জীবনের জন্য, কিন্তু ব্যক্তিগত জীবনে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় গণ্ডির বাইরে শিক্ষার খুব একটা চর্চা আমাদের মাঝে আসলে আমরা খুব একটা দেখি না। আপনি হয়তো বা এর চেয়ে ভিন্ন কোনো মত পোষণ করতে পারেন। এখন শিক্ষা ব্যবস্থা যাই হোক না কেন, আমি কোনো ব্যক্তিকে এটার জন্য দোষারোপ করি না। সারা বিশ্বের সবাই চেষ্টা করছে যে কীভাবে আমরা মানুষকে আরও ভালো মতো শিক্ষিত করতে পারি, কারণ আমরা কেউই এটা সঠিক সমাধান জানি না। তাই একজন একইভাবে সমাধান দিয়েছে, একইভাবে শিক্ষা ব্যবস্থাটা তৈরি করেছে। এখন আমরা ডিবেট করছি যে কী করলে আরও ভালো করা যায়। তো ভবিষ্যতে আপনার হয়তো বা কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটি নট নেসেসারি দরকার হবে। আপনার বিভিন্ন কাজের জন্য যে ডিগ্রিগুলো দরকার, যে দক্ষতা দরকার, মানুষ ওই স্পেসিফিক কোর্সগুলো করে দক্ষতা অর্জন করবে। অর্থাৎ শিক্ষা হবে মডুলার শিক্ষা। এর মানে হচ্ছে যে আপনাকে 100টা গদ বাঁধা সাবজেক্ট করতে হবে না। আপনি যেই ফিল্ডে গেলেন ওই ফিল্ডে হয়তো মাত্র 18 থেকে 15টা রেলেভেন্ট, আপনি ওই কোর্সগুলো করেন, ওই সার্টিফিকেশান নেন, দেখেন, আপনি চাকরি পেয়ে যাবেন। তো সামনের শিক্ষা ব্যবস্থায় যদি মডুলার হয় তাহলে বেশ দারুণ হবে। মনে করেন আপনার 2 কেজি আটা দরকার, বাট আপনাকে 10 কেজি আটা ছাড়া কিনতে দিবে না, তাহলে আপনাকে 8 কেজি এক্সট্রা আটা কিনতে হচ্ছে। আমি জানি না আমি কেন আটা এক্সাম্পল দিচ্ছি, বাট আটা মনে করেন 8 কাটা। সো আপনি যদি পুরো বস্তা হিসেবে আটা বিক্রি করেন তাহলে মানুষকে এক্সট্রা আটা কিনতে হবে, যেটা ওয়েস্ট হবে। এর চেয়ে আপনি যদি প্যাকেটে 500 গ্রাম 200 গ্রাম এই আটা কিনেন, তাহলে মানুষ নিজের প্রয়োজনীয় জিনিসটা কিনবে। সিমিলারলি এডুকেশন সিস্টেমে নট নেসেসারিলি আপনার 100-200টা সাবজেক্ট শেখা দরকার। আপনি যে ফিল্ডে যাচ্ছেন ওই জন্য হয়তো আপনার মাত্র 10-20টা সাবজেক্ট দরকার। আপনি সিলেক্ট করেন, ওই কটা সাবজেক্টের জন্য জাস্ট টাকা দেন, 100টা কোর্সের জন্য টাকা না দিয়ে জাস্ট যেগুলো লাগবে ওগুলো টাকাটা দেন, শিখে নেন, পাস করেন, কাজে জয়েন করেন। সো সামনে শিক্ষা ব্যবস্থা যদি মডুলার হয় তাহলে বেশ দারুণ হবে, যে যতটুকু দরকার ওটা শিখে আপনি ওটার সার্টিফিকেট দিয়ে কাজটা পেয়ে যাচ্ছেন। এবং একটা জিনিস ভেবে দেখেন, আমিও ভাবতাম যে আগে নলেজ লিমিটেড ছিল, সবার কাছে শিক্ষা পৌঁছে যেত না, তাই মানুষ অশিক্ষিত থাকতো, সবার কাছে বই থাকতো না। বাট এখন তো ইন্টারনেটের কারণে সবার কাছে বই, সবাই শিক্ষিত হচ্ছে না। কিন্তু এখানে একটা জিনিস যে শিক্ষা ব্যবস্থার, আমি তো হয়তো বা এতক্ষণ ধরে অনেক ব্যাশ করলাম শিক্ষা ব্যবস্থাকে, না এটা আমার উদ্দেশ্য না। শিক্ষা ব্যবস্থা একটা পারপাসও আছে আসলে, টু বি ভেরি অনেস্ট। যে এই যে বিভিন্ন জিনিস শেখায়, আমরা জানি যে আমাদের কী শেখা লাগবে, কী কী জিনিস পড়তে হবে, কিন্তু মানুষ নিজে থেকে স্বপ্রণোদিত হয়ে কোনো জিনিস শিখে না। অনেক সময় অধিকাংশ মানুষই তারা নিজে থেকে টাকা ইনভেস্ট করে, টাকাটা উসুল করার জন্য হলেও তারা জিনিসটা পড়ে শেষ করে। আমরা সেলফ ডিসিপ্লিনড না, এই জন্যই শিক্ষা ব্যবস্থাটা অনেকের ক্ষেত্রে দরকার, যে তাদেরকে পিটাই হইলেও তাদেরকে জিনিসটা শিখে জীবনের জন্য তারা প্রস্তুত করবে, ওই জীবনটা যেরকমই হোক না কেন, যেভাবে ডিফাইন করি না কেন। এখন শিক্ষা ব্যবস্থায় অনেকগুলো জিনিস আমার মনে হয় ইনহেরেন্টলি বাদ আছে। এর মধ্যে মনুষ্যত্ব শেখানো কিংবা ক্রিয়েটিভিটি শেখানো, ইনোভেশন শেখানো, এগুলো জিনিস কেমন নতুন জিনিস। এবং শিক্ষা ব্যবস্থায় কখন এইভাবে ভাববেন না যে এটাই শাশ্বত সত্য, এটা প্রতিদিন তৈরি হচ্ছে, প্রতিদিন নতুন করে ভাবা হচ্ছে, এবং এটা বহু সীমাবদ্ধতা আছে। আমি আগে ভাবতাম যে এই বইটাই বেস্ট, এই বইয়ের নলেজই আমাকে শিখতে হবে। একটা জিনিস বলা হতো যে গাইড বই পড়ো না, পাঠ্যপুস্তকই মেইন বিষয়। কেন রে ভাই? পাঠ্যপুস্তকও মানুষের তৈরি, গাইড বইও মানুষের তৈরি, এবং মানুষের লিমিটেশন আছে। যেই পাঠ্যপুস্তকে হোক না কেন, যে গাইড বইকে হোক না কেন, ওটা নট নেসেসারিলি সেই সম্পূর্ণ নলেজের ভাণ্ডার। মনে করেন পদার্থবিজ্ঞান আছে, তো তোমাকে পাঠ্যপুস্তক পড়তে হবে পদার্থবিজ্ঞান না ভাই, পদার্থবিজ্ঞান কেবল পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ না, তার বাইরে বহুত কিছু আছে যেটা আমি শেখার চেষ্টা করব। আমি যেন নলেজকে কোনো লিমিটেড স্কোপে না দেখি। তো বহুত কিছু বললাম হয়তো বা আমরা আজকে, যে এই সিস্টেম, কারিকুলাম, সাবজেক্ট, বাচ্চারা যে তাদের লাইফটা নষ্ট করছে এখানে, কিংবা সার্টিফিকেটস এটসেট্রা। তাহলে আসলে কীভাবে আমরা অ্যাপ্রোচ করব যদি আমরা বুঝি যে এডুকেশন সিস্টেমটা আসলে সমস্যা আছে, কিংবা সমস্যা না থাকলে কিছু জায়গায় কাজ আছে, এখন এটা কীভাবে আমরা অ্যাপ্রোচ করবো। সো আপনার যদি ফার্স্টে এই অপিনিয়ন থাকে যে এডুকেশন সিস্টেম আমার জন্য পারফেক্ট না, তাহলে ভাই নিজের দায়িত্ব নিজের কাঁধে নেন,
নিজে থেকে শিক্ষিত হন, যেগুলো জিনিস আপনার শেখা দরকার। আমি বিভিন্ন মানুষকে দেখি যে তারা কমপ্লেন করছে যে না, এডুকেশন সিস্টেম আমাদেরকে পরবর্তী প্রজন্মের জন্য প্রস্তুত করছে না। ওকে, আন্ডারস্টুড, বুঝলাম, তুমি অনেক স্মার্ট। তো তুমি যেহেতু স্মার্ট, তুমি নিজে কী কী ডিসিশন নিচ্ছ যেটার মাধ্যমে তুমি নিজে শিক্ষিত হচ্ছ? কীভাবে তুমি নিজে স্বশিক্ষিত হচ্ছ? আমরা সবাই জানি যে এটা লিমিটেশন আছে এডুকেশন সিস্টেমে, বাট আমরা নিজেরা শিক্ষিত হওয়ার জন্য কী কী স্টেপ নিচ্ছি? আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন বই পড়ার চেষ্টা করছি যেগুলো আমাকে বিভিন্ন পার্সপেক্টিভ দেবে, দেশের গণ্ডির বাইরে আন্তর্জাতিক পার্সপেক্টিভ দিবে। বিভিন্ন সাবজেক্ট যখন পড়ি, ইমোশনাল ইন্টেলিজেন্স, আমি ভেবেছিলাম যে বহু যুগ আগে থেকে হয়তো মানুষ এটা নিয়ে ভাবছে, বাট না, 100 বছর আগের জাস্ট কনসেপ্ট, এখন এটা নিয়ে ভাবা হচ্ছে। সো আরও কত কিছু আছে যেগুলো আমরা এখনও চিন্তাও করি নাই, যেগুলো আস্তে আস্তে আমরা ভাবছি। আমরা যেই এই জেনারেশনে জন্মায়, আমরা ভাবি সেই জেনারেশনটা আসলে সব থেকে অ্যাডভান্সড, বাট আমরা এখনও মনে হয় বেশ শিশুতোষ একটা অবস্থায় আছি, এবং আমাদের চিন্তাভাবনা করার অনেকগুলো স্কোপ আছে। আর এডুকেশন সিস্টেম নিয়ে ভাবারও অনেক কিছু আছে। মনে করেন বিভিন্ন মানুষ যে গ্র্যাজুয়েট করার সময় যে থিসিস পেপার দেয়, বিভিন্ন অ্যাসাইনমেন্ট দেয়, বহুত কিছু লিখে না, এগুলো কোথায় জমা হয় ভাই? কই যায় এগুলো? এই যে এত যে নলেজ চর্চা করলেন, এই যে বিভিন্ন স্টুডেন্টদেরকে আপনি এত বছর ধরে শিখাইলেন, তারা যে বিভিন্ন জিনিস লিখলো, ওটা কই যায়? ওটা ইম্প্যাক্টটা কী আমরা কেউ জানি না, তাই না? আপনি লাস্ট কবে কোনো একটা থিসিস পেপার দেখেছেন কোনো একটা স্টুডেন্টের যে গ্র্যাজুয়েট করেছে, কিংবা কোনো একটা জিনিস লিখেছে? কই এটা ভাই? নাই। তারা পাস করার জন্য দিয়েছে, ওই জিনিসটা কোথাও ফেলে দেওয়া হয়েছে, শেষ, দ্যাটস দ্য এন্ড অফ ইট। চর্চা ওইখানেই শেষ। সো আমরা নিজেরা মানুষকে শিক্ষিত করছি, নিজেরা পড়াশোনা করছি, কিন্তু পড়াশোনা করার পর যে ফসলটা আমরা জমা দিচ্ছি ওটাকে আমাদেরকে গ্রহণও করছি না। ইটস এ বিগ আফসোস, টু বি ভেরি অনেস্ট। আর ফাইনালি এডুকেশনটাকে আমরা যেন ব্যক্তি পর্যায়ে না দেখি। এডুকেশন আমরা অনেক সময় ভাবি যে হ্যাঁ, আমি শিক্ষিত হইলাম, এই জিনিস নিয়ে বুঝলাম, ঠিক আছে, এখন আমি এটার উপর কাজ করব। বাট আপনিও কিন্তু এডুকেশনটাকে আরেকটু সম্প্রসারিত করছেন, অর্থাৎ আপনি জাস্ট একটা কনজিউমার না, আপনি কিন্তু এটা বাড়াচ্ছেন। অর্থাৎ কিছু সময় মানুষ জাস্ট নিজে খুব তুচ্ছ ভাবে যে সে গণিত পড়ছে, সে পদার্থিক বিজ্ঞান পড়ছে, সে বুঝছে না ভাই, সাবজেক্টটা অনেক বড় মনে হচ্ছে, তার মাথায় যেই জিনিসটা সে পারছে না সেই জিনিসটা অনেক বড় করে দেখছে। কিন্তু মানুষই তো আসলে এই সাবজেক্টগুলো আরও এগিয়ে নিয়ে যাচ্ছে। তাই আপনি এইভাবে চিন্তা করেন যে ঠিক আছে, আমি বুঝতে পারছি না, বাট আমি যদি চিন্তা করি তাহলে আমি নিজেই সাবজেক্টটা আরও বহুত ফিল্ড ওপেন করতে পারবো। তাই আপনি কোনো একটা সাবজেক্টকে বুলি করতে দিয়েন না, বরং আপনি এই সাবজেক্টটাকে টেনে তোলার চেষ্টা করেন। এবং আমার মনে হয় কোনো একটা সাবজেক্টের একদম ইনোভেশন ফিল্ডে যখন আপনি থাকবেন তখন আপনার বেশ ভালো লাগবে। ফর এক্সাম্পল, আমি পড়াশোনা করে হচ্ছে সাইকোলজি অ্যান্ড পার্সোনাল ডেভেলপমেন্ট ফিল্ডে, এবং আমার এখানে কাজ করতে বেশ ভালো লাগে, কারণ এমন কিছু জিনিস আমরা বের করছি যেটা আগে কোনো দিনও মানব সভ্যতায় ছিল না। এই যে ডিজিটাল যুগ আসলো, ডিজিটালি কীভাবে পড়ালে আপনি মানুষজনকে আরও বেশি ক্যাচ করতে পারবেন, কীভাবে শেখালে তারা ভালো চিন্তাভাবনা করতে পারবে, বিভিন্ন যে মোডালিটি, এগুলো কোনো দিনও কোনো জায়গায় ছিল না। এটা আমরা সবাই নতুন করে এক্সপেরিমেন্ট করছি, ট্রাই করছি। তাই আপনি কি যেই জিনিসগুলো পড়াশোনা করছেন সেগুলোতে একদম লিডিং এজ পড়াশোনা করছেন, নাকি 5-10 বছর আগে মানুষ যে অপিনিয়নগুলো দিচ্ছে সেগুলো আপনি জাস্ট রিগারগারেট করছেন? চিন্তা করে দেখেন তো যে আপনি কতটুকু আগাচ্ছেন নাকি না। দিন শেষে এডুকেশন সিস্টেম আছে, ঠিক আছে, কাজ করছে, এবং যা কিছুই সোসাইটিতে আছে না কেন সেটা কোনো না কোনো একটা দরকার অফকোর্স আছে। আপনার যদি এডুকেশন সিস্টেম না থাকতো, আমরা পুরো একটা বিশৃঙ্খলার মতো চলে যেতাম, যে কোন মানুষ ভালো কোন মানুষ খারাপ আমরা কিছুই বুঝতে পারছি না। এটা অ্যাটলিস্ট একটা মানদণ্ড তৈরি করে, বাট আমরা এটা অন্তত বুঝি যে এই মানদণ্ডটা পারফেক্ট না। এডুকেশন সিস্টেমটাকে, এক্সাম নেওয়ার পলিসিটাকে আরও অনেকভাবে ভালো করা যায়। সো আমরা ওই জিনিসটা যেন মাথায় রাখি, এবং শিক্ষা অর্জনের যে দায়িত্ব সেটা যেন নিজের কাঁধে নেই। দ্যাট উড বি মাই মেইন প্লি টু ইউ, যে হ্যাঁ ঠিক আছে, আমরা সবাই বুঝি যে এডুকেশন সিস্টেমে কিছু ফ্ল আছে, কিছু সীমাবদ্ধতা আছে, কিন্তু আপনি নিজের ঘাড়ে নেন, আপনি নিজের শিক্ষার দায়িত্বটা নিজের ঘাড়ে নেন। আপনি খারাপ করলেন, এক্সামে পাশ করলেন না, সোসাইটি আপনাকে ভুল বুঝলো, সোসাইটি নিজের দোষ, মনে করেন সোসাইটিরই দোষ যে আপনাকে ভুল বুঝলো, কিন্তু ভাই আপনার যে লাইফ চলে যাবে, আপনাকে যে মানুষ আপনার মেধার মূল্য দেবে না, এটা কোনো দিন আপনি পুষিয়ে তুলতে পারবেন না যদি আপনি খালি একটা ভিকটিম মেন্টালিটি নিয়ে থাকেন যে কেউ আমার মেধার মূল্যায়ন দিল না। না ভাই,
আপনাকে নিজে ব্যবস্থা নিতে হবে, আপনাকে নিজেই এটা বাইপাস করতে হবে। মানব সভ্যতা সামগ্রিকভাবে এখনও মানুষের মেধার মূল্যায়ন কীভাবে 100% এফিশিয়েন্টলি করতে হয় সেটা বের করতে পারে নাই। মানব সভ্যতা সামগ্রিকভাবে এখনও বের করতে পারে নাই যে কীভাবে শিক্ষিত করলে আমরা সবাই একটা ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারবো, কিংবা কীভাবে শিক্ষিত করলে সবাই তাদের ফুলেস্ট পোটেনশিয়াল নিয়ে বাঁচতে পারবে। অ্যান্ড দ্যার ইজ নাথিং রং উইথ ইট। এটার মানে এই যে আপনারও সামনে সুযোগ আছে যেটা পারফেক্ট এডুকেশন সিস্টেম ডিজাইন করার মতো, যে এডুকেশন সিস্টেম ডিজাইন করলে মানুষ তাদের যেই শক্তিগুলো আছে, যে ক্ষমতাগুলো আছে, সেগুলোর বেস্ট ব্যবহার করতে পারবে। আনটিল দেন যে শিক্ষা ব্যবস্থা আছে সেটাকে পারলে ইউজ করেন, যদি ইউজ করতে না পারেন নিজের শিক্ষা ব্যবস্থা, নিজের একটা শিক্ষা কারিকুলাম নিজে থেকেই ডেভেলপ করেন। অ্যান্ড সোসাইটি যে বিভিন্ন কুসংস্কার আছে, যে বিভিন্ন ন্যারো মাইন্ডেডনেস আছে, যে জিপিএ 5 পাইতে হবে, কিংবা আমার ছেলে ভালো করেছে আপনারটা খারাপ করেছে, আমি বেশি হ্যাডম হয়ে গেলাম, এইগুলা থেকে বের হতে হবে। দ্যাটস অ্যাবাউট ইট আর কি। আমার কথাবার্তা আমি ভুল কিছু বলে থাকলে প্লিজ কমেন্ট সেকশন অফকোর্স আমাকে ঠিক করে দিবেন। এবার আপনার যদি এখানে কোনো অপিনিয়ন দেওয়া থাকে অফকোর্স আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। ডিপ ডাইভের ফার্স্ট এপিসোড এডুকেশন সিস্টেমে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।